বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রথম ক্যাবিনেট বৈঠকে কালো টাকা উদ্ধারের সিট গঠনের সিদ্ধান্ত নিল মোদী মন্ত্রিসভা। এদিকে পূর্ণমন্ত্রী হয়েও দায়িত্বভার গ্রহণ করতে অস্বীকার করলেন শিবসেনা সাংসদ অনন্ত গিত্তে। প্রত্যাশা মতো দপ্তর না মেলাতেই এই সিদ্ধান্ত শিবসেনার। সহস্র গোলাপের মাঝেও শিবসেনার কাটা খেলেন মোদী। মন্ত্রক নিয়ে অসন্তুষ্ট, তাই পূর্ণমন্ত্রী হয়েও গতকাল নিজের দফতরের দায়িত্বভার গ্রহণ করতে অস্বীকার করেন শিবসেনা সাংসদ অনন্ত গীতে। গত সোমবার অন্যান্যদের সঙ্গে মোদী মন্ত্রিসভায় ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। তাকে দেয়া হয় ভারী শিল্প মন্ত্রক। অথচ এনডিএ সবচেয়ে পুরনো সহযোগী হওয়ায় শিবসেনার প্রত্যাশা ছিল আরও বেশি। বিশেষ করে এবার তাদের আসন সংখ্যা 18, বিজেপি সহযোগী দলগুলির মধ্যে সর্বাধিক। তাই শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের আশা ছিল মোদী মন্ত্রিসভায় কমপক্ষে 5টি মন্ত্রক পাবে তারা, 3টি পূর্ণমন্ত্রী ও 2টি প্রতিমন্ত্রীর পদ। কিন্তু তার বদলে স্রেফ একটি মন্ত্রক পাওয়ায় হতাশ শিবসেনা প্রধান কথা বলেন বিজেপি সভাপতি রাজনাথ সিং এর সঙ্গে। মন্ত্রকের দায়িত্ব না নিলেও সন্ধ্যায় মন্ত্রিসভায় বৈঠকে অংশ নিয়েছিলেন অনন্ত গীতে। তিনি তার মন্ত্রকের দায়িত্ব নেবেন কিনা সে ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন শিবসেনা প্রধান। এদিকে প্রথম দিনই কালো টাকা উদ্ধারে তৎপর মোদী সরকার। মন্ত্রিসভার বৈঠকে সিট গঠনের সিদ্ধান্ত। তদন্তকারী দলের দায়িত্বে প্রাক্তন বিচারপতি এমবি শাহ। দলে থাকছেন সিবিআই, র, আইবি, ইডি শীর্ষকর্তারা। মন্ত্রকের দায়িত্ব নিয়ে পাকিস্তানের কড়া বার্তা বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের। বিস্ফোরণের রাজনীতি বন্ধ হলেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো করা সম্ভব। আজ বিদেশমন্ত্রী বলেন, এ ব্যাপারে পাক প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও আলোচনা হয়েছে। পাকিস্তানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে যে ভারত উদ্যোগী বলেও জানিয়ে দেন সুষমা। সুষমা বলে চলেন, কথা এবং সুসম্পর্ক তখনই সম্ভব যখন সন্ত্রাসবাদ দমন করা সম্ভব হবে দুপক্ষ থেকেই। কিন্তু বিস্ফোরণ যদি ঘটেই চলে তাহলে মাঝপথেই সমস্ত কথা বন্ধ করে দিতে হবে। এমন কথাই নাকি ভারতের সদ্য নিযুক্ত প্রধানমন্ত্রী তার পাকিস্তানের অতিথিকে বলেছেন বলে জানান বিদেশমন্ত্রী। मेरी प्राथमिकताएं पूरे विश्व में भारत की ताकत को, यानी जो स्ट्रेंथ है हमारी, ताकत का मतलब मैं फिजिकल स्ट्रेंथ से नहीं कह रही, जो स्ट्रेंथ है हमारी उनको रखना और पूरे विश्व के देशों के साथ भारत के संबंध बहुत अच्छे करना। और इसमें सबसे पहले आते हैं पड़ोसी देश, जिनसे शुरुआत कल हो चुकी है। उसके बाद आता है स्ट्रेटेजिक पार्टनर्स, जो जिनके साथ हम लोगों का स्ट्रेटेजिक पार्टनरशिप है। उसके बाद आता है हमारा एक्सटेंडेड नेबरहुड, जो इमीडिएट नहीं है लेकिन थोड़ा सा दूर होकर के भी हैं हमारे पड़ोसी देश ही। उसके बाद आता है अफ्रीका, उसके बाद आता है आसियान, उसके बाद आता है लैटिन अमेरिका, यूरोप, हमारे सेंट्रल एशियन रिपब्लिक्स। ये सारे जितने देश हैं, इन देशों के साथ हम लोगों का संबंध अच्छा हो, ये सुषमा स्वराज की भारतीय सरकार की तरफ से प्राथमिकता हो। लोगों ने पाकिस्तान से जब बात की तो ये कहा कि हम अच्छे रिश्ते चाहते हैं, लेकिन अच्छे रिश्तों में जो बातचीत की बात है वो बातचीत सफल और सही तभी हो सकती है जब पहले आतंक बंद हो, जिसको प्रधानमंत्री कहते हैं कि बम धमाके की आवाज़ में बात की आवाज़ रुक जाती है, सुनाई नहीं पड़ती। इन्हीं शब्दों में उन्होंने उनसे कहा, इसलिए बम धमाके बंद हों और हम बात करें तो आवाज़ दोनों को सुनाई देगी, लेकिन अगर बम धमाके चलते रहेंगे तो उसमें बात की आवाज़ दब जाएगी। और ये बात इन्हीं अल्फाज में उन्होंने नवाज शरीफ साहब से। তিনি আরও বলেন, মোদির সঙ্গে শরীফের আলোচনায় 26/11 মুম্বাই হামলার মামলারও খুব তাড়াতাড়ি নিষ্পত্তি করার ব্যাপারে আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, সার্ক অন্তর্ভুক্ত দেশগুলির প্রতিনিধিদের সঙ্গে তাদের আলোচনাও সফল হয়েছে। मैंने कार्यभार चाहे औपचारिक रूप से आज संभाला है, लेकिन काम मैंने कल से ही शुरू कर दिया था। आपको मालूम है कि शपथ ग्रहण समारोह में सार्क देशों के जो राष्ट्राध्यक्ष आए थे उनके साथ कल प्रतिनिधिमंडलों की बैठक थी और प्रधानमंत्री जी ने सभी 8 से कल चर्चा की। उन सभी टॉक्स में मैंने उनको असिस्ट किया था। लेकिन मैं आपको ये बताना चाहूँगी कि जो टॉक्स हुई, मैं उनको बहुत सफल टॉक्स की संज्ञा इस मायने में देती हूँ कि प्रधानमंत्री जी ने लीक से हटकर उनसे बात की। उन्होंने सभी सार्क कंट्रीज़ के प्रतिनिधियों को ये कहा कि सार्क बायलैटरल इश्यूज़ में उलझकर अपनी बड़ी पहचान जो बना सकता था पूरे विश्व में, वो नहीं बना पाया है। और मैं ये चाहूँगा कि हम बायलैटरल कंटेंशियस इश्यूज़, यानी आपसी पारस्परिक विवाद के मुद्दे
उन्हीं देशों के लिए आपस के लिए छोड़कर अगर सार्क एक साझी भूमिका पूरे विश्व में बनाए तो एक अलग पहचान के तौर पर और एक ताकत का शब्द उन्होंने इस्तेमाल किया कि सार्क की ताकत के रूप में उभर सकता है। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রয়াত হলেন বিশ্বের সবচেয়ে ভারী শরীরের অধিকারী মেক্সিকোর ম্যানুয়েল উরিবে। 2006 সালে তার ওজন 560 কেজি হওয়াতে বিশ্বের সবচেয়ে ভারী শরীরের অধিকারী হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বইয়ে তার নাম উঠেছিল। হাসপাতালের ডাক্তাররাও তার মৃত্যুর সঠিক কারণ জানাননি। 48 বছর বয়সে মারা গেলেন বিশ্বের সবচেয়ে ভারী শরীরের অধিকারী মেক্সিকোর ম্যানুয়েল উরিবে। বিশাল বপুর অধিকারী ছিলেন তিনি। ওজন বাড়তে বাড়তে 560 কেজিতে পৌঁছে যাওয়ায় 2006-এর জানুয়ারিতে বিশ্বের সবচেয়ে ভারী শরীরের মানুষ বলে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড বইয়ে নামও ওঠে। কিন্তু বিরাট শরীরটাকে বোঝা অভিশাপ বলেই মনে করতেন মন্টেরির উরিবে। তখনই টেলিভিশনের পর্দায় তার অসহায় আরতি শোনা গিয়েছিল, কেউ যদি পারেন বলুন না আমায়, ওজন কমায় কি করে, সাহায্য করুন না। পরামর্শ পেয়েছিলেন, তা মেনে চলে একটু একটু করে ওজন কমিয়েও ফেলেছিলেন। 2007-এ তার ওজন কমে দাঁড়ায় 381 কেজি। কিন্তু তাতেও স্বাভাবিক সুস্থ জীবনযাপন করা সম্ভব হয়নি। নিজের পায়ে উঠে দাঁড়াতে পারতেন না। 2002 থেকে বিছানায় শুয়েই থাকতেন। মেক্সিকোর মন্টেরির নুয়েভো লিওন প্রদেশের স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, উরিবেকে চলতি মাসের গোড়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল হৃদস্পন্দন আচমকা অস্বাভাবিক বেড়ে যাওয়ায়। তবে তার মৃত্যু হয়েছে ঠিক কী কারণে তা জানাননি ডাক্তাররা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বইয়ের এডিটর ইন চিফ ক্রেগ গ্লেন্ডে স্মৃতিচারণায় বলেছেন, আমার উরিবের সঙ্গে ওর বাড়িতে দেখা করার সুযোগ হয়েছিল। ও তখনই নিজের ওজন মাপাতে রাজি হয়। শয্যাশায়ী হলেও ওর মেজাজটি কিন্তু ছিল চমৎকার, টকবগে মানসিকতার। গিনিস রেকর্ডটা ছিল ওর কাছে বিড়ম্বনার। তাই সবচেয়ে ভারী শরীরের মালিকের তকমাটা ঝেড়ে ফেলতে যা যা করা দরকার তা করার চেষ্টা করত। চ্যালেঞ্জের মুখোমুখি হতো হাসি মুখে। নিজের শারীরিক অবস্থা নিয়ে খুবই খোলামেলা কথাবার্তা বলতো। ও আশা করত গিনিস ওর কথা বিশ্বের সামনে তুলে ধরলে যে চিকিৎসা দরকার সেটা পেতে সুবিধা হবে। গিনেস পরিবারের এই সদস্যকে আমরা খুব মিস করব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বক্সনগর ব্লকের অন্তর্গত পটিয়া গ্রাম পঞ্চায়েতে শুরু হলো রাজ্যভিত্তিক নজরুল জন্মজয়ন্তী উদযাপনের অঙ্গ হিসেবে দুদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্বোধন হয় নবনির্মিত কমিউনিটি হলেরও। উদ্বোধন করেন মন্ত্রী শহীদ চৌধুরী। বক্সনগর ব্লকের অন্তর্গত পটিয়া গ্রাম পঞ্চায়েতে শুরু হলো রাজ্যভিত্তিক নজরুল জন্মজয়ন্তী উদযাপনের অঙ্গ হিসেবে দুদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও উদ্বোধন করা হয় নবনির্মিত নৃপেন স্মৃতি কমিউনিটি হলের। 33,50,000 টাকা ব্যয়ে নির্মিত 396 আসন বিশিষ্ট এই নৃপেন স্মৃতি কমিউনিটি হলের ফলক উন্মোচন করেন রাজ্যের যুব ক্রীড়া, শ্রম ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী। ফিতা কেটে এই নবনির্মিত হলের দ্বার উদ্ঘাটন করেন বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শামসুল হক। এরপর এই নবনির্মিত হলে শুরু হয় দুদিনব্যাপী নজরুল জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠান। অনুষ্ঠানে মন্ত্রী শহীদ চৌধুরী, বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শামসুল হক ছাড়াও উপস্থিত ছিলেন বক্সনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তপন বিকাশ পাল, বিডিও মৈত্রী দেবনাথ, পঞ্চায়েত সমিতির সদস্য নিধির লস্কর, বক্সনগর ব্লকের আরডি দপ্তরের সহকারী বাস্তুকার বাদল দেব, পটিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ফিরোজ মিয়া প্রমুখ। সন্ধ্যার পর অনুষ্ঠানে যোগ দেন সোনামুড়া মহকুমা শাসক সুভাষিস দাস। মন্ত্রী শহীদ চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে বলেন, সুস্থ সংস্কৃতির পক্ষে, অপসংস্কৃতির বিরুদ্ধে, যাতে করে মানুষের মনকে, বিশেষ করে এই নতুন প্রজন্মের ছোট ছোট ছেলে মেয়েদেরকে তৈরি করা যায়, সেই উদ্দেশ্যকে সামনে রেখেই এই জাতীয় ভবন আমরা তৈরি করছি। আমি আশা করি এই ভবনটি ব্যবহৃত হচ্ছে, বাণিজ্যিক রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে। অপসংস্কৃতিকে এমনভাবে তুলে ধরে সংস্কৃতি চর্চা এবং সুস্থ সংস্কৃতির বাতাবরণকে দারুণভাবে আক্রমণ সংঘটিত করছে তার বিরুদ্ধে। একে প্রতিহত করতে গেলে পক্ষে লড়াই করা সম্ভব নয়। পড়াশোনার প্রয়োজন আছে, ডিগ্রির প্রয়োজন আছে। সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটাতে গেলে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শামসুল হক বলেন, সাহায্য করতে পারে। এটা যে সেই দিক দিয়ে বলবো, এই
কমিউনিটি হল আজকে এই উদ্বোধনের মধ্য দিয়ে আপনাদের জন্য যেটা উৎসর্গ করে দেওয়া হয়েছে, সেটা আগামী দিনে আমাদের এই এলাকার ভবিষ্যৎ প্রজন্মদের, সেটা আগামী দিনে একটা সুশীল সমাজে নিয়ে যাওয়ার যে আমাদের যে লক্ষ্য, সেই কাজে অত্যন্ত সহায়ক হবে, সহযোগিতা করবে। আমি যে কথাটা বলতে চাই, আজকে আমরা কমিউনিটি হল এই কথাটা আমরা বলছি, এবং তার নাম রেখেছে আপনাদের মতামতের ভিত্তিতে নিপেন চক্রবর্তী স্মৃতি ভবন। অনুষ্ঠানে রাজধানীর নজরুল স্মৃতি পাঠশালার শিল্পী ও স্থানীয় শিল্পীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠানে স্থানীয় এলাকাবাসীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। বক্সনগর থেকে রতন দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। সিবিএসই উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হলো আজ। এই পরীক্ষায় ব্যাপক সাফল্য পেয়েছে রাজধানীর ভবনস ত্রিপুরা বিদ্যা মন্দিরের ছাত্রছাত্রীরা। আজ সিবিএসইর উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে, আর এই পরীক্ষায় ব্যাপক সাফল্য পেয়েছে রাজধানীর ভবনস ত্রিপুরা বিদ্যা মন্দিরের ছাত্রছাত্রীরা। স্কুলের প্রিন্সিপাল জানান, মোট 157 জন ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছিল এবং সকলেই পাশ করেছে। এর মধ্যে 100 জন বিজ্ঞান বিভাগে পরীক্ষায় বসেছিল, সকলেই প্রথম বিভাগে পাশ করেছে। ছাত্রছাত্রীদের এই সাফল্যে স্বভাবতই খুশি স্কুলের সকলে। প্রিন্সিপাল এই সাফল্যের জন্য ছাত্রছাত্রীর পাশাপাশি অভিভাবকদেরকেও ধন্যবাদ জানান। ভবনস ত্রিপুরা বিদ্যা মন্দির, যেটা নরসিংহরে স্থিত। তো আজকে সিবিএসসির ফলাফল প্রকাশিত হয়েছে দ্বাদশ শ্রেণী। আমরা খুবই খুশি, কারণ কি আমাদের সমস্ত বাচ্চারাই উত্তীর্ণ হয়েছে। আর 157 বাচ্চা পরীক্ষা দিয়েছিল, যেখানে সায়েন্সে ছিল 100 জন, 100 জনের 100 জনই প্রথম ভাগে উত্তীর্ণ হয়েছে। আর হাইয়েস্ট পেয়েছে দুটো বাচ্চা, একটা সন্দীপনা চক্রবর্তী আর অর্ণব, দুজনই 96% পেয়েছে। আর এদিকে আমাদের আর্টসেও 88.6% হাইয়েস্ট উঠেছে, কমার্সে 83.2% হাইয়েস্ট উঠেছে। তো আমরা এই ফলাফলে খুবই খুশি। আমি সব অভিভাবিকা আর আমাদের স্কুলের সমস্ত কর্মচারী বৃন্দকে এটার জন্য আমি কংগ্রেচুলেট। এই খুশিতে ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কাঠালিয়া মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঘটল এক যান দুর্ঘটনা। অল্পেতে রক্ষা পেল দুজন। যাত্রাপুর থানার পুলিশ আটক করেছে গাড়ির চালক ও তার গাড়িকে। কাঠালিয়া মোটর স্ট্যান্ডের নাকের ডোগায় এক যান দুর্ঘটনায় অল্পের জন্য বেঁচে গেল 2টি প্রাণ। সঙ্গে সঙ্গে শুরু হয় স্থানীয় জনগণের মধ্যে প্রচণ্ড উত্তেজনা। ঘাতক গাড়ি চালককে হাতে নাতে পাকড়াও করে তুলে দেওয়া হয় যাত্রাপুর থানা পুলিশের হাতে। চলতি সপ্তাহে পরপর 3টি যান দুর্ঘটনায় জনমনে যথেষ্ট আতঙ্ক বিরাজ করছে স্থানীয় জনগণের মধ্যে। গতকাল সন্ধ্যে 6:30টায় কাঠালিয়া মোটর স্ট্যান্ড থেকে যাত্রীবিহীন TR01B4007 নম্বরের একটি ম্যাক্স গাড়ি দ্রুত বেগে যাচ্ছিল মাছিমার উদ্দেশ্যে। কাঠালিয়া মোটর স্ট্যান্ড থেকে 300 মিটার দূরত্বে উত্তর মহেশপুর জনবহুল গ্রামের সড়ক থেকে গাড়ি চালক লিটন দেব মদ্যপ অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে রং সাইডে রাস্তা থেকে ছিটকে গিয়ে 10 মাসের শিশুকোলে মতিপাল নামে 68 বছরের এক বৃদ্ধকে ধাক্কা দিয়ে গাড়িটি ড্রেনে পড়ে যায়। সঙ্গে সঙ্গে আহত বৃদ্ধকে কাঠালিয়া হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে 2 শতাধিক জনতার উত্তেজনা সৃষ্টি হলেও যাত্রাপুর থানার হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় থানার কর্তৃপক্ষ। গাড়িটা তো খুব দিয়ে তো বাবা খুব দিকে তো নাইতেছে আর কিছু যাতে আমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে এই সাইডে দাঁড়িয়েছি আইয়া এটা হট করি আমার বাড়ি দিয়ে দিকে অ্যাক্সিডেন্ট কাটতে পড়ে গেল। আমার কাকু এখানে দাঁড়ানো আসলো, তখন কাকুর কোলের মধ্যে আমার বাড়ি দিয়ে আসলো, তখন নাকি গাড়ি এইভাবে এমন ছুটাইছে যে গাড়ির কন্ট্রোল করে এনে গেছে। এর সামনে এই জায়গাটা আরেকজন লোক কাজ করতেছে, খেতে দাঁড়িয়ে আছে। খেত ধরার পরিস্থিতিতে দেখা যাচ্ছে গাড়িটা উঠতেছিল ডেনেছে, খেয়ে মরে 3জন লোক উঠে দিত ক্যারেক্সি যাতে গাড়িটা নামে। গাড়িটা তো দোষ নাই, ঠিক আছে, ড্রাইভারের একটু সচেতনতার দরকার আছে, যে যারা পিএটু তারাও একটু সচেতনতার দরকার আছে, ড্রাইভাররা এভাবে যাতে এটা না করে। এই বাচ্চাটা আসলে কোলে তা নিয়ে কোলে আমার দাদু কোলে, তখন এনে দাঁড়িয়েছে গাড়ি এনতে হচ্ছে একটা বাড়ি দিয়ে গেছে গাড়িটা। এদিকে যাত্রাপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার দুলাল দত্ত জানান, মদ্যপ গাড়ি চালককে তার গাড়িসহ আটক করা হয়েছে। প্রায় 6:30টার সময় একটা ইনফরমেশন হয়েছিল। তারপরে ইনফরমেশন হওয়ার পরে সঙ্গে সঙ্গে পুলিশ প্রেজেন্ট হওয়ার পরে দেখা গেল লিটন দেব মদ খাওয়ার অবস্থাতে তাকে গাড়ি চালাইছিল। আর
রাস্তাতে আউটলাইন ছিল, তাই কন্ট্রোল করতেছে না। এই আউটলাইন করার পরে মতিলাল পালরে বাড়ি দিয়েছিল। বাড়ি দেওয়ার পরে তাই হাসপাতাল কাটলিয়া সিএসসিতে শিফট করা হয়েছে। আর ড্রাইভার লিটন দেবরে অ্যারেস্ট করা হয়েছে স্পেসিফিক সেকশন 202-তে 202 MV অ্যাক্ট। আর প্রসিকিউশন রিপোর্ট সাবমিট করা হয়েছে 185 MV অ্যাক্ট ড্রাঙ্কেন ড্রাইভিং। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহর চণ্ডীপুর ব্লকের অধীনস্থ ফুলতলি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা 65 বছরের বৃদ্ধা হেমলতা মালাকার 30 বছর পূর্বে বিধবা হয়েও পাচ্ছে না বিধবা ভাতা, এমনকি বৃদ্ধ ভাতাও। চণ্ডীপুর ব্লকের অধীনে ফুলতলি গ্রাম পঞ্চায়েতে বৃদ্ধ ভাতা পাচ্ছেন না 65 বছরের হেমলতা মালাকার। সুখময় মালাকার 67 বছর। শুধু তাই নয়, গ্রাম পঞ্চায়েতের অনেকেই ভাতা থেকে বঞ্চিত রয়েছে, অথচ এরা শাসক দলের। বারবার গ্রাম পঞ্চায়েতে ধর্ণা দিয়ে ভাতা তাদের ভাগ্যে হচ্ছে না। বিপিএল থেকে শুরু করে ভাতা পাওয়ার মতো তাদের রয়েছে সবকিছুই। 65 বছরের বৃদ্ধ হেমলতা মালাকার জানান যে তার স্বামী মারা গিয়েছেন 30 বছর হবে। বারবার বিধবা ভাতার জন্য আবেদন করেও ভাতা পাচ্ছেন না তিনি। আপনি ভাতা পাননি কেন? ভাতা পাই না? বয়স আপনার ছেলে আছে নি? কি করে? প্রধানে কিটা করছে আপনাদের? প্রধানে আপনার স্বামী মারা গেছে কত বছর হয়েছে? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বন দপ্তরের কিল্লা ফরেস্ট রেঞ্জের উদ্যোগে গৃহপালিত পশু পাখিদের একটি ভ্রাম্যমাণ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় নিত্যবাজার বিট অফিস প্রাঙ্গণে। এতে উত্তর বড়মুড়া এডিসি ভিলেজের বিভিন্ন প্রান্ত থেকে পশুপালকরা তাদের গবাদি পশুগুলিকে নিয়ে হাজির হন শিবিরে। প্রদান করা হয় বিনামূল্যে ওষুধ। বন দপ্তরের কিল্লা ফরেস্ট রেঞ্জের উদ্যোগে নিত্যবাজার বিট অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় গৃহপালিত পশু পাখিদের একটি ভ্রাম্যমাণ স্বাস্থ্য শিবির। শিবিরে উত্তর বড়মুড়া এডিসি ভিলেজের বিভিন্ন প্রান্ত থেকে উপজাতি মানুষরা তাদের গৃহপালিত পশুকে নিয়ে আসেন চিকিৎসা করাতে। গ্রামীণ এই প্রত্যন্ত এলাকায় এই ধরনের শিবির প্রথমবার হওয়াতে দারুণ খুশি সকলেই। শিবিরের উদ্বোধন করেন এমডিসি জয়কিশোর জমাতিয়া। উপস্থিত ছিলেন জাইকা প্রকল্পের প্রকল্প অধিকর্তা জিএস রাজু, জেলা বন আধিকারিক ওয়ান্ডুপ ভুটিয়া সহ আরো অনেকে। ত্রিপুরা ভেটেরিনারি কলেজের ছাত্র পশু চিকিৎসকরা এদিন শিবিরে থেকে পশু চিকিৎসা করেন। বিশেষ করে শিবিরে উপজাতি এলাকার মানুষ গরুকে নিয়ে আসেন, তাদের দেয়া হয় বিনামূল্যে ওষুধও। ব্যাপক উৎসাহ ছিল শিবিরকে ঘিরে। প্রত্যন্ত এলাকাতে যেখানে আমাদের এখনো সেরকম ভাবে পশু চিকিৎসা কেন্দ্র আমরা করতে পারিনি, সেই জায়গাগুলোতে ফরেস্ট দপ্তর যে উদ্যোগটা নিয়েছেন ভালো হয়েছে এবং আগামী দিনে সেটা অন্য জায়গাতেও আমরা করতে পারবো, সেটাই আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গা এলাকায় বিভিন্ন স্কিমে যারা কাজ করেন প্রজেক্টের আন্ডারে ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহর ডলুগাঁও থেকে ফুলতলি ভায়া কৈলাসহর সড়কের বেহাল দশা। কালভার্ট ভেঙে পড়ায় যান চলাচলের প্রচন্ড সমস্যার সৃষ্টি হচ্ছে। স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের প্রচন্ড দুর্দশায় পড়তে হচ্ছে। এ নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। কৈলাসহর ডলুগাঁও থেকে ফুলতলি ভায়া কৈলাসহর রাস্তায় কালভার্ট ভেঙে পড়ায় যানবাহন চলাচলের প্রচণ্ড সমস্যা হচ্ছে। এই সমস্যা ভোগ করতে হচ্ছে স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষেরও। ফলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। 4 বছর আগে রাস্তা ও কালভার্ট নির্মাণের দায়িত্বে ছিল আরকে মিনারেল কোম্পানি। এরা সঠিকভাবে কাজ করেনি বলে অভিযোগ। বৃষ্টির জলে কালভার্ট সহ রাস্তার এক অংশ ভেঙে পড়েছে। আজ প্রায় 1 বছর ঘটে গেছে অনেক দুর্ঘটনা। স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে নেতা ও জনপ্রতিনিধিদের দরজায় আবেদন জানানোর পরেও কোনো কাজ হয়নি। এলাকাবাসীরা চান তাদের রাস্তা ও কালভার্ট যেন দ্রুত মেরামত করা হয়। একজন রোগীকে তারা হাসপাতালে নিয়ে যেতে গাড়ি করে 3 কিলোমিটার পথ ঘুরে যেতে হয়। পাশে রয়েছে সিঙ্গিরবিল হাসপাতাল। রোড আসলে আমরা তারা ইনফর্ম করলাম রোডের ব্যাপারে, তবুও তারা রোডটাই লইয়া গেল, কোনো সে নাই। তারা সাপ্লাই পয়েন্ট আছে, জল নাই। ওই সিনেমাটাই এরকম মতো হয়ে গেছে। আমরা সাপ্লাই পয়েন্ট আছে, জল নাই। এরপরে রাস্তার অবস্থাটা দেখেন না। রাস্তার লেবার আমরা উঠে দিচ্ছিলাম, বুঝছেন। তারপরে আমরা সহসভাধিপতি ঊনকোটি ডিস্ট্রিক্টের বা নর্থ ত্রিপুরার মধ্যে নর্থ ত্রিপুরা রয়েছে লক্ষণ কর্তাইনে ফোন করি বলে আমরা উপপ্রধানটা কইল যে উন্নয়নমূলক কাজে বাধা দিয়েন না, আমি আইতেছি, আপনারা ছেলেরা আপনারা সামলে রাখেন।
এরপরে আমরা উন্নয়নমূলক কাজে বাধা দিলাম না, প্রধান কোথায় আর এই কোন দেখেন আমরা রাস্তাটার কন্ডিশন। এখন আমরা